আসসালামু আলাইকুম, আমি মাসুম মোহাম্মদ কাউসার, পলিটেকনিক এডুকেশন কোচিং সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো, ফিজিক্স 1 অধ্যায় 3 প্রথম সেমিস্টার এবং অন্যান্য সেমিস্টার যাদের আছে এদের কাজে লাগবে। আমরা প্রথমে কিছু বেসিক নিয়ে কথা বলবো। আজকে অধ্যায় যেটা, এটার নাম আসবে গতি এবং গতির সমীকরণ। প্রথম বুঝতে হবে গতি কাকে বলে। আমরা যদি গতি সংজ্ঞা দিতে চাই, গতি এবং স্থিতি এই দুইটা জিনিস আগে বুঝতে হবে। গতি জিনিসটা কি এবং স্থিতি জিনিসটা কি। গতি এবং স্থিতি যদি বুঝতে চাই, আমাদের প্রথমেই সাপেক্ষ লাগবে একটা। যেমন আমরা একটা উদাহরণের সাহায্যে ক্লিয়ার করি। দুই বন্ধু এক ট্রেনের মধ্যে চলতেছে, পাশাপাশি সামনাসামনি যদি বসা থাকে দুইজন, ট্রেন গতিশীল। ট্রেন যদি গতিশীল তাকে মনে করো 10 ms−1 এই বেগে ট্রেন গতিশীল। আমরা বলতেই পারি যে এই দুই ব্যক্তি গতিশীল, কিন্তু আমরা এভাবে বলতে পারবো না। কেন পারবো না? আগে দেখতে হবে সাপেক্ষ। সে গতিশীল না স্থিতিশীল সেটা ডিফেন্স করবে সাপেক্ষের উপরে। যেমন আমরা বলি, এটা যদি প্রথম বন্ধু হয়, এটা যদি দ্বিতীয় বন্ধু হয়, তাহলে প্রথম বন্ধু সাপেক্ষে কিন্তু দ্বিতীয় বন্ধু স্থিতিশীল, গতিশীল নয়। কেন নয়? কারণ কি, এই প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুর সাপেক্ষে দ্বিতীয় বন্ধুর কোনো অবস্থার পরিবর্তন হয় নাই। যদি অবস্থার পরিবর্তন হয় তবেই সে গতিশীল। একজনের সাপেক্ষে যদি অন্যজনের গতিশীল হয়, বা একজনের সাপেক্ষে একটা বস্তুর সাপেক্ষে যদি অন্য একটা বস্তুর অবস্থার পরিবর্তন হয়, তখন আমরা তাকে বলতে পারবো গতিশীল বস্তুটা। এই ট্রেন যখন চলতেছে, এই সিট যেখানে আছে এই সিট কিন্তু এখানেই আছে, অর্থাৎ প্রথম বন্ধুর সাপেক্ষে দ্বিতীয় বন্ধুর কিন্তু কোনো অবস্থার পরিবর্তন ঘটে নাই। সো আমি বলতেই পারি প্রথম বস্তু সাপেক্ষে দ্বিতীয় বস্তু স্থির, বা প্রথম বন্ধু সাপেক্ষে দ্বিতীয় বন্ধু স্থির। কিন্তু তৃতীয় এক বন্ধু যারে যে যে তৃতীয় এক বন্ধু যে কিনা এই দুই বন্ধুরে বিদায় দেওয়ার জন্য স্টেশন থেকে একটু সামনে রাস্তায় দাঁড়ায় আছে, যখন তারা এই বন্ধুরে অতিক্রম করতেছে তখন তারে টাটা দিছে। সেই ক্ষেত্রে এই দুই বস্তুর সাপেক্ষে, এই তৃতীয় বস্তুর সাপেক্ষে এই দুই বস্তুর কিন্তু অবস্থার পরিবর্তন হইতেছে। যেহেতু এই দুই বস্তু এই তৃতীয় ব্যক্তির সাপেক্ষে এই দুইজনের অবস্থার পরিবর্তন হইতেছে, সুতরাং এর সাপেক্ষে এরা দুইজন গতিশীল। সুতরাং বস্তুটা গতিশীল আছে না স্থিতিশীল আছে, এটা ডিফেন্স করবে সাপেক্ষের উপরে। আমরা সহজভাবে বলতে পারি যে বস্তু স্থিতিশীল না গতিশীল সেটা ডিফেন্স করবে সাপেক্ষের উপরে। সাপেক্ষে যদি বস্তু অবস্থার পরিবর্তন ঘটে তখন এটা আমরা বলবো গতিশীল, যদি পরিবর্তন না ঘটে তখন আমরা এটা বলবো স্থিতিশীল। এই ছিল গতি নিয়ে আমাদের কথা। এইখানে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিকস বুঝতে হবে বা বেসিক থাকতে হবে, যেটার নাম হচ্ছে ত্বরণ। ত্বরণ কাকে বলে? সময়ের সাথে সংজ্ঞা যদি দিই আমরা, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলি বা ত্বরণ বলে, তোমাদের ইচ্ছা যাই লেখো না কেন। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। একে এ দ্বারা প্রকাশ করা হয়, একে এ অথবা এফ, আমরা আপাতত এফ দ্বারাই প্রকাশ করি। এফ দ্বারা প্রকাশ করা হয়, এফ দ্বারা প্রকাশ করা হয়। এই ত্বরণের সূত্র F = শেষ বেগ, শেষ মাইনাস আদি বেগ বাই সময়। অর্থাৎ শেষ বেগরে ভি দ্বারা প্রকাশ করা হয়, আদি বেগরে ইউ দ্বারা এবং সময়রে টি দ্বারা। কিন্তু এই ত্বরণ জিনিসটা আগে বুঝতে হবে। ত্বরণ না বুঝলে তুমি অঙ্ক কিছু পারবা না। ত্বরণ আমরা কি বলছি? সময়ের সাথে যদি বেগ বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় তারে ত্বরণ বলে। যেমন মনে করো তোমার এক বন্ধু মোটরসাইকেল চালাইতেছে, এই ব্যক্তি মোটরসাইকেল চালাইতেছে, যখন সে বাড়ি থেকে সে বের হইতেছে, সাপোজ বাড়ি থেকে সে বের হইতেছে, যখন সে বাড়ি থেকে রওনা দিছে তখন তার বেগ ছিল, বেগ ইউ = মনে করো 10 ms−1। যখন সে বাড়ি থেকে বের হইয়া খালি রাস্তা পাইছে একদম সোজা, তখন সে বেগ বৃদ্ধি করে নিয়ে গেছে, বেগ ভি = 40 ms−1। অর্থাৎ দেখো এইখানে প্রথম অবস্থায় বেগ ছিল 10, এর পরবর্তী অবস্থায় বেগ হয়ে গেছে 40, অর্থাৎ বেগ কিন্তু বৃদ্ধি পাইছে। যদি বেগ বৃদ্ধি পায় তখন আমরা বলবো তারে ত্বরণ, আর যদি বেগ কমে যায় তখন তাকে আমরা বলবো মন্দন।
এই মন্দনরে কিন্তু এই এফ দ্বারাই প্রকাশ করা হয়, একই সূত্র ইউজ করতে পারবা, তবে মন্দনের ক্ষেত্রে আনসারটা আসবে নেগেটিভ। সো আমরা ত্বরণ এবং মন্দনরে একই জিনিস দ্বারা প্রকাশ করব। আমরা এই অধ্যায়ের জন্য তাহলে কিছু প্রকাশক চিহ্ন শিখব, আশাবাদী এগুলো তোলা হয়েছে, কিছু সূত্র শিখব এবং কিছু প্রকাশক চিহ্ন শিখব। যেমন আমরা এই অধ্যায়ে যে যে সূত্রগুলো লাগবে এইগুলো দুই নোট করো। প্রথমেই এফ ইজ ইকুয়াল টু ত্বরণ ভি মাইনাস ইউ বাই টি, এরপরে সরণ এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এরপরে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, এরপরে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস। আরটা এস টি এইচ তম পদের ক্ষেত্রে ইউ প্লাস হাফ অফ এফ টু টি মাইনাস ওয়ান। আমরা একটু বলি এই সূত্রটা তম পদের ক্ষেত্রে ব্যবহার হবে, তম পদের ক্ষেত্রে, তম পদের ক্ষেত্রে যদি এটা ব্যবহার হয় আমরা একটু ডাটাগুলো লিখবো কোনটারে কি দ্বারা প্রকাশ করা হয়। এফ ত্বরণ, এফ রে ত্বরণ রে এফ দ্বারা প্রকাশ করা হয়, শেষ বেগ রে ভি দ্বারা প্রকাশ করা হয়, শেষ বেগ রে ভি দ্বারা প্রকাশ করা হয়, আদি বেগ রে ইউ দ্বারা প্রকাশ করা হয়, আদি বেগ রে ইউ দ্বারা প্রকাশ করা হয়, সময় রে টি দ্বারা প্রকাশ করা হয়, সময় রে টি দ্বারা প্রকাশ করা হয়, এস সরণ রে সময় দ্বারা প্রকাশ এস দ্বারা প্রকাশ করা হয়, আর এসটিএইচ তম সেকেন্ড, এসটিএইচ তম সেকেন্ড। এই সূত্রগুলো আমাদের আপাতত লাগতে পারে এবং লাগবে, এই সূত্রগুলো মুখস্থ অন্তত রাখতে হবে। কি কি সূত্র? এফ ত্বরণ এফ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট। এস ইজ ইকুয়াল টু সরণ সরণ এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এখন একটা জিনিস এখানে খুব লক্ষণীয়, যখন বস্তুর ক্ষেত্রে ত্বরণ ঘটনা ঘটবে, যখন ত্বরণ ঘটনা ঘটবে এই প্রত্যেকটা সূত্র কিন্তু প্লাস আসবে, এই সূত্র এবং এই সূত্র প্লাস আসবে। যদি মন্দন ঘটে তখন মাইনাস আসবে। যদি আমি আবারও বলতেছি, যদি ত্বরণ ঘটে, যদি ত্বরণ ঘটে তখন প্লাস আসবে, যদি মন্দন ঘটে তাহলে মাইনাস আসবে। ঠিক আছে, আমরা এই সূত্রগুলো যদি তোলা হয়ে থাকে তাহলে আমরা, তোমরা জানো ডিপ্লোমার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অঙ্ক আসে, কিন্তু মাঝে মাঝে আমাদের ক্ষেত্রে প্রমাণও আসে, সূত্রের প্রমাণও আসে। এই সূত্রের প্রমাণগুলো আমাদের কি করতে হবে? জানতে হবে। আমরা দুইটা এইখান থেকে যদি আসে দুইটা সূত্রের প্রমাণ আসবে, একটা হচ্ছে যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এই সূত্রটার প্রমাণ আমরা লিখবো। এখন প্রমাণ করব আমরা কোন সূত্র প্রমাণ করব? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এই সূত্র আমরা প্রমাণ করব। এখন আমরা জানি, আমরা লিখব, বাংলা কিছু লিখতে হয় তোমরা লিখতে পারো, লিখলা কোনো বস্তু, মনে করি লেট, মনে করি তোমাদের ইচ্ছা, মনে করি কোনো বস্তু ইউ আদি বেগে যাত্রা শুরু করে টি সময় পরে এফ ত্বরণে ভি বেগ প্রাপ্ত হয়, জাস্ট ফর্মালিটি লিখলা এটা তুমি। লিখার পরে অর্থাৎ একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে যাত্রা শুরু করছে, কিছুক্ষণ চলার পরে অর্থাৎ টি সেকেন্ড সময় চলার পরে এফ ত্বরণ হওয়াতে তার বেগ হয়েছে ভি। আচ্ছা, আমরা জানি উইনো, আমরা লিখব উইনো গড় বেগ এস ইজ ইকুয়াল টু ভি বার টি, এস ইজ ইকুয়াল টু ভি বার টি, ভি বার মানে গড় বেগ, ভি বার আমরা লিখে দিলাম এখানে, গড় বেগ রে ভি বার দ্বারা প্রকাশ করা হয়, ভি বার ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু, ইউ প্লাস ভি বাই টু। এই ভি বারের পরিবর্তে আমি লিখতে পারি ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু কি আছে আমাদের টি এর মতো থাকলো, এখানে ইউ এর মতো ইউ লিখলাম। আমরা কিন্তু বি এর সূত্র জানি, ইউ প্লাস এফ টি, তাহলে এই ভি এর পরিবর্তে আমরা কি লিখলাম? ইউ প্লাস এফ টি, নিচে টু, এই সবগুলোর সাথে টি আবার গুণ সম্পর্কে আছে, কিন্তু ইউ আর ইউ যোগ করলে টু ইউ প্লাস এফ টি বাই টু ইন্টু টি থাকলো টি এর মতোই। দেখো এখানে টু ইউ এর নিচে টু আছে, আমরা লিখলাম টু ইউ এর নিচে টু প্লাস আবার এফ টির নিচে টু আছে, আমরা লিখলাম টু। আমরা এই টু কাটতে পারি,
তাহলে ইউ আর টি গুণ করলে আমাদের হবে ইউটি, তাহলে ইউ আর টি গুণ করলে ইউটি প্লাস হাফ এফ টি আর টি গুণ করলে হবে টি স্কোয়ার। এই সূত্রের প্রমাণ ছিল এইটাই। আমরা এটা আবার একটু রিপিট করব কিভাবে আমরা করছি এটারে। আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভি বার টি, এটা গড় বেগের সূত্র, এটা এস ইজ ইকুয়াল টু ভি বার টি, ভি বারের সূত্র ইউ প্লাস ভি ভাগ টু, এটা ভি বারের সূত্র ইউ প্লাস ভি ভাগ টু, টি এর মতো টি থাকলো, এই ভি এর সূত্র ইউ প্লাস এফ টি, আমরা ইউ আর ইউ যোগ করলাম হইল টু ইউ, এখানে থাকলো এফ টি বাই টু ইন্টু টি, এই টু ইউ এর নিচে টু আছে দিলাম, এফ টির নিচে টু আছে দিলাম, এই টু কাটা, ইউ আর টি গুণ করলে ইউটি প্লাস প্লাস উপরে ওয়ান নিচে টু, তাহলে হাফ আসলো আমাদের এফ এফ টি আর টি গুণ করলে টি স্কোয়ার। এই ছিল আমাদের এই সূত্রের প্রমাণ। একটু কাইন্ডলি তুলে নাও তোমরা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসবে যদি এই অধ্যায় থেকে কোনো সূত্রের প্রমাণ আসে, দুইটা আসবে, একটা সাথে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, আর একটা সূত্র আসবে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদের নাম্বার থাকবে, আমাদের কোচিং আছে, তুমি যে কোনো সময় যে কোনোভাবে যোগাযোগ করো, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সমাধান দেওয়ার জন্য। আশাবাদী এটা তোলা হয়েছে এবং বুঝছো। যদি আমি বারবার বলছি, যদি বুঝতে সমস্যা হয় আমাদের নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবা, বোঝানো দেওয়ার চেষ্টা করব, কোচিংয়ে আসবো, বাস্তবে বোঝায় দেওয়ার চেষ্টা করব। আমরা প্রমাণ করব বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস। আমরা এই সূত্রটা এখন প্রমাণ করব। আগে যা লিখছিলা এখন তাই লিখবা, বাংলা কথাটা আগে যা লিখছিলা এখন তাই লিখবা, লিখার পরে লিখবা ইংলিশে লিখবা উই নো, তুমি লিখতে পারো বাংলাতেও লিখতে পারো, আমরা জানি উই নো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, এই সূত্র আমরা জানি। তখন আমরা উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি এর উপরে আমরা হোল স্কোয়ার, অর্থাৎ উভয় পক্ষে আমরা বর্গ করে দিলাম, তখন বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, এটা এ প্লাস বি সূত্র হিসেবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা যদি এ ধরি এটা যদি বি ধরি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, নর্মাল সূত্র আমাদের জানি এটা আমরা। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস, এইখানে একটা লাইন বাড়াই আমরা, টু ইউ এফ টি প্লাস এফ এর উপরে স্কোয়ার এফ স্কোয়ার, টি এর উপরে স্কোয়ার টি স্কোয়ার। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস, এখানে টু আমরা কমন নিলাম, কিন্তু এখানে কিন্তু টু নাই, এরপর আমরা কমন নিলাম, এখানে এফ স্কোয়ার আছে এখানে এফ আছে, আমরা এফ কমন নিলাম, টু টু চলে গেল, এফ এ চলে গেল, থাকলো এখানে ইউটি প্লাস, এখানে যে আমরা টু কমন নিলাম এখানে কিন্তু টু ছিল না, যার জন্য আমরা এখানে হাফ দ্বারা গুণ করতে হয়েছে, আর এফ স্কোয়ার থেকে এফ গেলে থাকে এখানে এফ, এখানে টি স্কোয়ারের মতো টি স্কোয়ার থাকলো, তাহলে আমাদের থাকলো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ। তোমরা কিছুক্ষণ আগে সূত্র পড়ছো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, তার মানে সমান সমান আমি কি লিখতে পারি, এর সমান আমরা এস লিখতে পারি, এই যে এস লিখলাম আমরা, এটা বোঝানোর জন্য বললাম কিন্তু আমরা, তাহলে আমরা এস সমান সমান কি জানি, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এটা সমান সমান আমরা এস বসাইলাম, এটাই কিন্তু সূত্রের প্রতিপাদন বা প্রমাণিত, তুমি যাই বলো না কেন, এটা এই দুইটা সূত্রের প্রতিপাদন আমাদের লাগবে, এই দুইটা সূত্রের প্রতিপাদন আমাদের লাগবে। তোমরা এটা তুলো, আমি একটা নোট লিখে দিই তোমাদের। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে হলে 3.6 দ্বারা ভাগ করতে হবে, 3.6 দ্বারা ভাগ করতে হবে। কি বলছি, মনে করো তোমার কাছে অনেক সময় বেগ দেওয়া থাকবে কিলোমিটার পার আওয়ার, এটা নিতে হবে মিটার পার সেকেন্ডে, তখন তোমার কি করতে হবে, এটা 3.6 দ্বারা ভাগ করলেই মিটার পার সেকেন্ডে চলে আসবে। প্রমাণটা তোলা হইলে তোমরা যেটা করবা, এই অধ্যায়ের যে ম্যাথগুলো থাকবে এই ম্যাথগুলো আমি করে দিতেছি, তোমরা হয়তো বা জানো না, এই যারা নতুন ভর্তি হবা এই অধ্যায়টাকে একটা প্রমাণ আসার সম্ভাবনা আছে এবং একটা রচনামূলক ম্যাথ আসার সম্ভাবনা আছে। প্রমাণ যদি সংক্ষিপ্ত হয়ে যায় ম্যাথ দিবে রচনামূলকে, তবে দিবে। আমরা এখান থেকে দুই ধরনের ম্যাথ করব, এই দুই ধরনের ম্যাথ থেকে যে কোনো এক ধরনের ম্যাথ আসবে, এটা 100% শিওর। আশাবাদী প্রমাণটা তোলা হয়েছে। এরপর প্রমাণে যদি বুঝার কোনো প্রবলেম থাকে, আমরা বারবার বলতেছি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, তুমি যে কোনো টাইমে এটা চাইলে ফোন দিতে পারো, তুমি দিয়া বুঝে নিতে পারো, কোনো অসুবিধা নাই। আমরা
উদাহরণ 2 অঙ্কটা করব, হক বই আমরা ফলো করতেছি। তার আগে তোমার আরেকটা নোট লিখতে হবে। স্থির অবস্থা থেকে বস্তু চলা শুরু করলে, স্থির অবস্থা থেকে বস্তু যাত্রা শুরু করলে বা চলা শুরু করলে, তোমার ইচ্ছায় ভাষাগত তোমার ব্যবহার, স্থির অবস্থা থেকে বস্তু যাত্রা শুরু করলে আদি বেগ শূন্য, আদি বেগ শূন্য। আর একটা চলার পরে, বস্তু চলার পরে থেমে গেলে, বস্তু চলার পরে থেমে গেলে শেষ বেগ শূন্য, শেষ বেগ শূন্য। এই দুইটা টপিকস, এই দুইটা নোট তোমার কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। এই দুইটা নোট তোমার মুখস্থ রাখতে হবে, মাস্ট বি। বস্তু যখন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করবে তখন তার আদি বেগ শূন্য, আবার বস্তু যখন কিছুক্ষণ চলার পরে থেমে যাবে তখন তার শেষ বেগ শূন্য। এখন আমরা ম্যাথ করব উদাহরণ 2। যাদের কাছে বই আছে বই দেখবা, যাদের কাছে বই নাই একটু ডাকটা একটু ভালোভাবে ফলো করবা কি বলতেছি। আমরা হক বইয়ের উদাহরণ 2 নাম্বার ম্যাথটা করতেছি। বলছে স্থির অবস্থা থেকে একটি গাড়ি, এই যে আমি একটা গাড়ি আঁকলাম, এই যে এই গাড়ির বলছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। আমরা কিছুক্ষণ আগে বলছি যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে আদি বেগ শূন্য, আদি বেগ শূন্য, ইউ ইজ ইকুয়াল টু 0। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি 2 মিনিটে, টি ইজ ইকুয়াল টু দেওয়া আছে তাহলে 2 মিনিট, এটা যদি আমরা সেকেন্ডে নিই তাহলে 120 সেকেন্ড হইতেছে আমাদের। 2 মিনিটে ঘন্টায় 45 কিলোমিটার বেগ প্রাপ্ত হয়। এটা যখন এইখানে আসছে এই 2 মিনিট পরে তার বেগ প্রাপ্ত হয়েছে ভি ইজ ইকুয়াল টু ঘন্টায় 45 কিলোমিটার মানে প্রতি ঘন্টায় 45 কিলোমিটার, অর্থাৎ 45 কিলোমিটার পার আওয়ার। গাড়িটির ত্বরণ চাইছে তোমার কাছে, ত্বরণ এফ ইজ ইকুয়াল টু হোয়াট, চাইছে অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু হোয়াট। আমরা আবার ডাকটা একটু বুঝাই বলি আমাদের ভাষায়। বলছে একটা গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে আদি বেগ শূন্য, 2 মিনিটে অর্থাৎ 120 সেকেন্ড সময় যখন গাড়িটা চলছে, চলার পরে বেগ উৎপন্ন হয়েছে 45 কিলোমিটার পার আওয়ার। চাইছে ত্বরণ কত এবং অতিক্রান্ত দূরত্ব কত। তুমি সহজেই এখন দেখো আমরা বলছিলাম কিন্তু কিলোমিটার পার আওয়ার আমাদের কাছে আসবে, কিলোমিটার পার আওয়ার থাকলে মিটার পার সেকেন্ডে নিতে হলে এটা 3.6 দ্বারা ভাগ করে ফেলবা। 3.6 দ্বারা ভাগ করলে মেবি 12.5 আসবে। তোমরা একটু চেক করে দেখবা এটা ক্যালকুলেটরে, 12.5 আসবে। তখন ত্বরণ চাইছে এক নম্বরে, ত্বরণ এফ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। শেষ বেগ আমাদের 12.5 মাইনাস ইউ, ইউ এর মান কিন্তু শূন্য, সময়ের মান কত 120। এটার আমাদের আনসার আসবে 0.104 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা চাইলে এককটা কিভাবে আসছে এটা আমি দেখা দিতে পারি। প্রত্যেকটা অঙ্কের একক মুখস্থ করবা না, এককগুলা ভাইঙা দেখবা। দেখো এখানে যোগ বিয়োগের জন্য এককের কোনো পরিবর্তন হয় না, যোগ বিয়োগের জন্য এককের কোনো পরিবর্তন হয় না। বেগের একক ইউজ করছো মিটার পার সেকেন্ড, এই লিখলাম আমি বেগের মান মিটার পার সেকেন্ড, সময়ের একক আবার সেকেন্ড, সরি মিটার পার আমি ভাগে দিয়ে দিয়েছি এটা অলরেডি। তাহলে এখানে আছে কি মিটার পার সেকেন্ড, এটা ভাগ চিহ্ন, ভাগের পরিবর্তে গুণ দিলাম আমি, নিচে মনে মনে 1 আছে, 1 চলে যাবে উপরে, এস আসবে নিচে, তখন কি হইতেছে মিটার সেকেন্ড, আর সেকেন্ডে গুণ করলে এই যে সেকেন্ড স্কয়ার, এই যে এইভাবে কিন্তু আসছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমরা এটা মুখস্থ করে ফেলো, এই কাজ ভুলেও করবে না, একক কোনোদিন মুখস্থ করবে না। এই ছিল আমাদের এককের কনভার্ট। এখানে 1 নাম্বার ছিল আমাদের আনসার, এই আনসার আমরা পাইলাম। 2 নম্বরে বলছে দূরত্ব বের করার জন্য বলছে আমারে, দূরত্ব s ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কয়ার, এই সূত্রতে বের করতে পারি আমরা। s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কয়ার, আদি বেগ শূন্য, এই শব্দটা ধরে শূন্য হয়ে গেল, হাফ এফ 0.104 ইন্টু টি এর মান 120 হোল স্কয়ার, যা আসবে তা কিন্তু মিটারে আসবে। এটা এই দুইটা আনসার তোমার কাছে চাইছিল, দেখো বুঝছো কিনা। অঙ্কটা কিন্তু একদম সিম্পল একটা অঙ্ক, আসতে পারে সংক্ষিপ্তর মধ্যে এই অঙ্কটা আসতে পারে।
তোমাদের এখানে আরেকটা যে ম্যাথ আছে এটা করাবো আমরা উদাহরণ 3। দেখো এই ম্যাথে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের করতে পারো ইনবক্সে, অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে, অথবা কোচিংয়ে এসেও তুমি দেখতে পারো। আশাবাদী অঙ্কটা বুঝতে পারছো। আমরা উদাহরণ 2 করলাম, উদাহরণ 3 নাম্বারটাও করবো একটু আমরা। উদাহরণ 3 নাম্বারটা কি দেখো, উদাহরণ 3 বলছে 40 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটা গাড়ি, অর্থাৎ রানিং একটা গাড়ি চলতেছে আমার, আদি বেগ ইউ ইজ ইকুয়াল টু 40 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি গাড়ি ব্রেক করে 10 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো। যখন এইখান থেকে এখানে আসছে তখন সময় লাগছে তার টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড। আসলে কি হয়েছে, এখানে থামায়া দিছে। আমরা বলছিলাম বস্তু চলার পর যদি থেমে যায় তখন শেষ বেগ হবে 0। চাইছে মন্দন এবং অতিক্রান্ত দূরত্ব। মন্দন রেও এফ দ্বারা প্রকাশ করা হয়, দূরত্ব রেও এস দ্বারা প্রকাশ করা হয়। আমি বলছিলাম ত্বরণ এবং মন্দনের ক্ষেত্রে একই সূত্র ইউজ করব। তখন 1 নম্বরে এফ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ভি এর মান 0, আদি বেগ 40, সময় লাগছে 10, মাইনাস 40-এ 10 দিয়ে ভাগ করলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে মাইনাস কেন আসছে, মাইনাস দ্বারা বুঝাইছি এটা মন্দন ঘটছে, মাইনাস দ্বারা বুঝাইছি এটা মন্দন ঘটছে এটা। 2 নম্বরে চাইছে দূরত্ব এস, একই সূত্র ইউজ করো, ইউটি প্লাস হাফ, সরি এখানে কিন্তু মাইনাস হবে, মাইনাস হাফ এফ টি স্কোয়ার। আমরা এটা মাইনাস ইউজ করলাম কেন, যেহেতু মন্দন এটার জন্য মাইনাসের সূত্র ইউজ করব আমরা। আদি বেগ কত 40, সময় কয় সেকেন্ড 10 সেকেন্ড, মাইনাস হাফ অফ এফ, এফ এর মান 4 ইন্টু টি স্কোয়ার, টি এর মান 10, এর উপরে হোল স্কোয়ার, যা আসবে তা আসবে মিটারে। এই ছিল কিন্তু অঙ্ক। 2টা স্টেপ মনে রাখতে হবে এখানে, যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে আদি বেগ 0, বস্তু চলার পরে থেমে গেলে শেষ বেগ 0। এখন আমাদের আর এই অধ্যায়ে আর একটা রচনামূলকের জন্য অঙ্ক আসছে, এটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখাবো। এই পর্যন্ত যেগুলো দেখাইছি এগুলো তোমরা দেখবা, যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আবার সলিউশন ক্লাস নিয়ে আসবো। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।